বিয়ের আগে অন্য ছেলেদের সাথে ফুর্তি করলে তো এমনই হবে। আমি জানতাম এই মেয়ে ভালো না, তবুও আমার নাতি এই নষ্টা মেয়েকে বিয়ের জন্য উঠে পড়ে লেগেছিল। বিশ্বাস করুন দাদি, আপনি যা ভাবছেন আমি সেরকম মেয়ে না। চুপ কর বেয়াদব মেয়ে, আমাকে বোঝাতে আসিস না। কাল রাতে আমার নাতির সাথে তোর বাসর রাত ছিল। স্বামী স্ত্রীর মাঝে প্রথমবার শারীরিক সম্পর্ক হওয়ার পর স্ত্রীর রক্ত বের হয় না, আজ এই প্রথমবার দেখলাম। এখন তোকে নষ্টা মেয়ে মানুষ বলবো নাকি সতীসাধ্যী বলবো? বল, বিয়ের আগে কয়টা ছেলের সাথে রাত কাটিয়ে ফুর্তি করেছিস? ছি 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 দাদি, তুমি কি সমস্ত বাজে নোংরা নোংরা কথা বলে যাচ্ছ? প্লিজ দাদি, তুমি এবার চুপ করো। কি, তোর এত বড় সাহস আমাকে চুপ করতে বলছিস? দাঁড়া, তোর বউকে যদি আমি এই বাড়ি থেকে তাড়িয়ে দিতে না পারি তাহলে আমি বাপের বেটি না। কথাগুলো বলে নীরবের দাদি ওদের রুম থেকে বের হয়ে গেল। বৃদ্ধ মহিলা তার দাদি উপর বেজায় চেটেছে। নীরব সদ্য বিবাহ করেছে, বিয়েটা পারিবারিকভাবেই হয়েছে। নীরবের বাবা মা দেখে শুনে ওকে বিয়ে করেছে। বিয়ের প্রথম থেকেই বিয়েতে নীরবের দাদির আপত্তি ছিল, সেই কারণ পরে বলছি। আগে বলি কেন নীরবের দাদি তার নতুন নাত বউয়ের উপর চটেছে। গত রাতটা ছিল নীরব আর মিনার বাসর রাত। নীরবের বিছানায় দাদি একটা সাদা রঙের বেড কাভার বিছিয়ে দিয়ে দিয়েছিল আর নীরবকে একা ডেকে বলে গেল, শোন দাদু ভাই, আমি তোর বিছানায় একটা সাদা বিছানার চাদর বিছিয়ে দিয়ে গেলাম। আমি সকালবেলা এসে কিন্তু বিছানার চাদরটা দেখব। তুমি আবার চাদরটা সরিয়ে ফেলো না। তুমি আমার বেড কাভার দেখে কি করবা দাদি? যা দেখবো সেটা এখন বলা যাবে না, সকাল হলেই বলবো। নীরব বেচারা দাদির কথা কিছুই বুঝতে পারেনি। সকাল হতে নীরবের দাদি ওদের রুমে এসে হাজির হলো। এরপর সে কি কাণ্ড করলো সেটা তো শুনতেই পেলেন। মিনা তখন থেকে কেঁদেই যাচ্ছে। নীরব মিনার পাশে বসে ওকে সান্ত্বনা দিয়ে বলল, মিনা তুমি কেঁদো না, আমার দাদি সেকালে মানুষ তো, তাই এইসব বলে গেছে। বিশ্বাস করো তুমি, আমি যদি বুঝতে পারতাম দাদি মনে এইসব চলছিল তাহলে আমি আগেই একটা ব্যবস্থা করে রাখতাম। নীরব, তোমার দাদি কথা শুনে তুমি আমাকে ভুল বুঝোনি তো? বিশ্বাস করো নীরব, বিয়ের আগে আমার কোনো ছেলের সাথে সম্পর্ক ছিল না। আমি নিজেও বুঝতে পারছি না, গত রাতে আমার কোনো ব্লাড চাইনি। মিনা কেঁদো না তুমি, আমি তোমাকে বিশ্বাস করি। আমার চিন্তাধারা এতটা নোংরা না। তুমি ভার্জিন ছিলে কি ছিলে না সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। এখন তুমি আমার বউ, তোমার সম্মান রক্ষা করা আমার কর্তব্য। তোমার দাদি বলে গেল যে আমাকে বাড়িতে থাকতে দিবে না। এমনটা যদি হয় তাহলে আমার মা বাবা আমাকে ভুল বুঝবে। আমি সমাজে মুখ দেখাবো কি করে? তেমন কিছুই হবে না, আমি দাদিকে বুঝিয়ে বলবো। নীরবের দাদির আগে ফুঁসতে ফুঁসতে নীরবের বাবা মার কাছে গেল। এরপর সবকিছু তাদের বলল। এইসব কথা শোনার পর নীরবের মাও বেজায় চটে যান। সেও রাগে ফুঁসতে ফুঁসতে নীরবের রুমে আসলো। এসে নীরবকে বলল, নীরব, তোর দাদি যা বললো তা কি সত্যি? মা তুমিও? আমি যা জিজ্ঞেস করছি তার উত্তর দে, আমার সাথে একদম আর্গুমেন্ট করবি না। নীরব আর মীরা কেউ কোনো কথা বলছে না, চুপ করে বসে আছে। নীরব বুঝতে পারছে না মাকে কি বলবে। ওদের দুজনকে চুপ থাকতে দেখে সে বলল, তার মানে তোর দাদি যা বলেছে সবটাই সত্যি। শোন নীরব, এই মেয়ে কিছুতেই আমার বউ হতে পারে না। আগামীকাল তোদের রিসিপশনের পার্টি। আমি চাই না লোকজনের সামনে আমাদের মান সম্মান যাক, তাই অনুষ্ঠান শেষ হওয়ার পর এই মেয়েকে বাপের বাড়ি দিয়ে আসবি। তোর বাবাকে বলে তোদের ডিভোর্সের ব্যবস্থা করব। 1 মাস পর তোর বোনের বিয়ে। আমি চাই না আমার মেয়ের বিয়েতে তোর বউয়ের মতো অসতী একটা মেয়ে থাকুক। মা, আপনিও আমাকে ভুল বুঝলেন। আমি অসতী মেয়ে নই। বিয়ের আগে আমি কোনো খারাপ কাজ করিনি। আপনি অন্তত আমাকে বিশ্বাস করুন। মা মীরা ঠিকই বলেছে, তুমিও দাদির মতো এই বিষয়টা নিয়ে বার্গেনিং করো না। আমি মীরাকে ডিভোর্স দিতে চাই না, ওর সাথে সংসার করতে চাই। কিন্তু আমি চাই না তুই এই খারাপ মেয়েটার সাথে সংসার করিস। তুই যদি আমার কথার অবাধ্য হোস তাহলে আমার মরা মুখ দেখবি। বলে নীরবের মা নীরবের রুম থেকে বের হয়ে গেল। এবার মিনার কান্নার বেগ আরো বেশি বেড়ে গেল। মিনা নীরবের জড়িয়ে ধরে কেঁদেই যাচ্ছে। এদিকে নীরব বুঝতে পারছে না কিভাবে মীরাকে সান্ত্বনা দিবে। একদিকে মা কসম দিয়ে গেল, অন্যদিকে সদ্য বিবাহ করা নীরবের যে দুজনই আপন। কিছু সময় নীরব চিন্তা করার পর বলল, মিনা প্লিজ তুমি আর কেঁদো না। কাঁদতে কিন্তু আমরা এই সমস্যার সমাধান করতে পারবো না। আমাদের এখন ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে। তোমার মা যা বলে গেল তারপর আর কোনো কিছু বাকি থাকে না নীরব। আমি আর কোনো আশা দেখতে পাচ্ছি না। কিন্তু নীরব, আমি তোমার সাথে সংসার করতে চাই।
আমি একজন বাঙালি নারী, আর বাঙালি নারীদের একবারই বিয়ে হয়। আমার কথা মন দিয়ে শোনো। আমি চাই তোমার সাথে সংসার করতে, কিন্তু এই পরিস্থিতি আমাদের বুদ্ধি দিয়ে হ্যান্ডেল করতে হবে। আমি তোমাকে আগামী পরশু তোমাদের বাড়িতে রেখে আসবো। এরপর আমি আমার পরিবারের সবাইকে বোঝানোর চেষ্টা করব। আর যদি বুঝতে না পারো, তাহলে কি তোমার মায়ের কথা মতো আমাকে ডিভোর্স দিবে? প্রশ্নই আসে না। বিয়ে করেছি ডিভোর্স দেওয়ার জন্য না। আমি যদি আমার পরিবারকে মানাতে না পারি, তাহলে তোমাকে নিয়ে আমি আলাদা সংসার পাতবো। কিন্তু নীরব। কোনো কিন্তু নেই। তুমি কি চাও না আমার সাথে সংসার করতে? হ্যাঁ, চাই তো। তাহলে আর কিছু বলো না। কেটে গেল 2 দিন। এই 2 দিনে মিনার সাথে নীরবের বাড়ির কেউ তেমন কথাই বলেনি কোনো। বরং পারলে মিনাকে কথা শুনিয়েছে। নীরবের দাদি সারাক্ষণ মিনাকে কটু কথা শুনিয়েছে। এই 2টা দিন মিনা শুধু কেঁদেই পার করছে। অনুষ্ঠান শেষ হলে নীরব মিনাকে ওর বাবার বাড়ি নিয়ে আসে। মিনা নীরবকে বলল, একটা মেয়ে অনেক স্বপ্ন নিয়ে শ্বশুর বাড়িতে যায়। প্রতিটি মেয়েই চায় বাবার বাড়িতে যেমন করে আদরে থাকে, শ্বশুর বাড়িতে ঠিক তেমন আদর পাবে। কিন্তু দেখো, আমার বেলায় ব্যাপারটা হলো উল্টো। তোমাদের বাড়িতে 3টা দিন কাটালাম, আর এই 3টে দিনই আমাকে কেঁদে ভাত খেতে হয়েছে। আমার কপালটা যে এমন হবে কখনোই ভাবিনি। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি সবকিছু ঠিক করে দিব। হ্যাঁ নীরব, আমার কাছে এটাই বড় সান্ত্বনা। অন্তত তুমি আমাকে ভুল বোঝোনি। মিনাকে রেখে নীরব চলে গেল নীরবের বাড়ি থেকে। মিনা আসার পর ওদের বাড়ির আর কেউ কোনো খোঁজ রাখেনি মিনার। এই ব্যাপারটা নিয়ে মিনার মা খুব চিন্তা করতে লাগলো। পরে সে নিজের মেয়ের কাছে জানতে চাইলো কি হয়েছে। মিনা ওর মাকে সবটা বলল। মিনার মা এই সমস্ত শোনার পর প্রচন্ড রকমের শক পেল। সে বলল, এই কথা যদি তোর বাবা জানতে পারে তাহলে প্রচণ্ড কষ্ট পাবে, কিন্তু আমি বা কি কতদিন এই সমস্ত লুকিয়ে রাখবো? মা, তুমি কি আমাকে বিশ্বাস করো? কেন করব মা? আমি তোকে পেটে ধরেছি। আমি না জানি আমার নোংরা কাজ করতেই মেয়ে এমন একটা পারে না। কিন্তু মা, আমি কিছুতেই ব্যাপারটার হিসাব মিলাতে পারছি না। আমি কেন ভার্জিন না? তুমি কি কিছু জানো এমনটা কেন হলো? আমাকে একটু ভাবতে দে। মিনার মা ভাবতে শুরু করলো তার মেয়ের কেন এমনটা হলো। ভাবতে ভাবতে তার কিছু একটা মনে পড়ে গেল। এরপর বলল, হ্যাঁ মা, মনে পড়েছে। তোর যখন 8 বছর বয়স, তখন তুই মাঠে খেলতে গিয়ে পড়ে গেছিলি। তখন তোর তলপেটে প্রচণ্ড আঘাত লেগেছিল। সেদিন তোর প্রচণ্ড ব্লিডিং হয়েছিল। তোকে হসপিটালে ভর্তি করতে হয়েছিল। ব্লিডিং এত বেশি হয়েছিল যে তোকে ব্লাড দিতে হয়েছিল। আমার মনে হয় তখন তোর ভার্জিনিটি নষ্ট হয়ে গেছে। হবে হয়তো। এই কথাগুলো তোমার আগে বলা উচিত ছিল। এখন এই কথা আমি যদি আমার শ্বশুরবাড়ির লোকজনদের বলিও, তাতেও তারা বিশ্বাস করবে না। বলবে আমি মিথ্যা বলছি, নিজের অন্যায়টাকে ধামাচাপা দেওয়ার জন্য। তাহলে কি করবি এখন? তোমার জামাই বলেছে সে সবাইকে বোঝাবে। এখন আমাদের অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। দেখতে দেখতে নীরবের বোন তুলির বিয়েটা হয়ে গেল। খুব ধুমধাম করে তুলির বিয়েটা হলো, কিন্তু তুলির বিয়েতে মিনার পরিবারের কাউকে নিমন্ত্রণ করেনি। আর মিনাও আসেনি বিয়েতে। তুলির বিয়ের ঠিক 2 দিন পর তুলিকে টানতে টানতে তুলির স্বামী আবির নিয়ে আসলো বাড়িতে। আর তুলি কেঁদেই যাচ্ছে। তুলিকে ওর স্বামী এভাবে টানতে টানতে নিয়ে আসতে দেখে সবাই আশ্চর্য হলো। নীরবের দাদি তার নাত জামাইকে জিজ্ঞেস করলো, নাত জামাই, তুমি আমার নাতনিটাকে টেনে হিঁচড়ে নিয়ে আসলে কেন? আর তুলি কাঁদছে কেন? ও কি অন্যায় করেছে? জিজ্ঞেস করছেন আপনার নাতনি কি অন্যায় করছে? আপনার নাতনি একটা অসতী মেয়ে। আপনার নাতনি ভার্জিন ছিল না। এমন একটা নষ্ট মেয়েকে আমার ঘাড়ে চাপিয়ে দিতে আপনাদের লজ্জা করলো না? আপনার এই পরিবারের প্রতিটা লোক প্রতারক, বাটপার। আমাকে এমন একটা সেকেন্ড হ্যান্ড মেয়ে গছিয়ে দিলেন। না জানি বিয়ের আগে কতজনের সাথে ফষ্টি নষ্টি করেছে। আমি আপনাদের মেয়েকে রাখবো না, ডিভোর্স দেব। আবিরের মুখে এই কথাগুলো শোনার পর তুলি আবিরের পা ধরে কান্না করছে আর বলছে, আবির প্লিজ, তুমি আমাকে নষ্ট মেয়ে বলো না। আমি খারাপ মেয়ে না, আমি ভালো মেয়ে। আমি তোমার সাথে সংসার করতে চাই। বিয়ের আগে কারোর সাথে আমার কোনো সম্পর্ক ছিল না। প্লিজ বিশ্বাস করো আমাকে। তোমার মতো নষ্ট মেয়েকে আমি আর বিশ্বাস করি না। আমি আপনাদের মেয়েকে রেখে গেলাম। নাত জামাই, তুমি কাকে কি বলছো? ভেবে বলছো? আমার নাতনি কোনো খারাপ মেয়ে না। আমার নাতনি সম্পর্কে তুমি যদি আর একটা বাজে কথা বলো, তাহলে আমি তোমার জিভ টেনে ছিঁড়ে ফেলবো। তখন আমি ভুলে যাব তুমি আমার নাত জামাই। দাদি, এখন কেন তোমার গায়ে লাগছে? তুলি তোমার নিজের নাতি বলে? তোমার নাতিকে তুমি বিশ্বাস করতে পারি যে কোনো খারাপ কাজ করতে পারে না, তাহলে পরের বাড়ির একটা মেয়েকে অবিশ্বাস করলে কি করে? কি বলতে চাইছিস তুই? আজ আবির যে কথাগুলো
তুলিকে বলেছে ঠিক সেম কথাগুলো তুমি মিনাকে বলেছিলে, মনে পড়ে তোমার? মিনাও তখন কাঁদতে কাঁদতে বারবার করে বলেছে ও কোনো খারাপ মেয়ে না। তুমি কি বিশ্বাস করেছিলে? তুই ওই নষ্টা মেয়েটার সাথে আমার নাতনির তুলনা করছিস? এখনো তোমার উদ্ধত্ত কমলো না? তাহলে শোনো, মিনাও কোনো খারাপ মেয়ে না। ওর যখন 8 বছর বয়স তখন ওর একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। এরপর নীরব সবটা বলল, মিনা কিভাবে তার ভার্জিনিটি হারায়। এই কথাগুলো মিনা নীরবকে ফোন করে বলেছিল। নীরব বলল, মিনার ব্যাপারটা তো অ্যাক্সিডেন্ট ছিল, কিন্তু আজ তুলির স্বামী যে প্রশ্নটা তুলল তার কি উত্তর দেবে তোমরা? আমার জানা নেই। আমি সত্যিই চাইনি আমার বোনের জীবনে এমন একটা ঝড় আসুক। নীরবের কথা শুনে ওর বাড়ির সবার মনে একটা অপরাধ বোধ কাজ করছে। কারো মুখে কোনো কথা নেই। তখন আবির অট্ট হাসি দিয়ে বলল, কাউকে কিছুই বলতে হবে না, তুলিও কোনো খারাপ মেয়ে না। আর তুলিও যদি ভার্জিন না হতো তাহলেও আমার কোনো সমস্যা থাকতো না। আসলে এই বাড়িতে বিয়ে করতে আসার পর পরিচয় পর্ব হয়েছে, তখন সবার সাথে পরিচয় করে দিলেও নীরব ভাইয়ের বউকে কোথাও দেখতে পাইনি বা কেউ পরিচয় করাতে নিয়ে আসেনি। তখন আমার মনে একটা খটকা লেগেছিল, 1 মাস আগে বিয়ে হলো অথচ নতুন বউ বাড়ির মেয়ের বিয়েতে নেই। ব্যাপারটা গোলমেলে। আমি বাসর রাতে তুলিকে নীরব ভাইয়ের বউয়ের কথা জিজ্ঞেস করলেও আমাকে সবটা বলে দেয়। তখন আমি আর তুলি মিলে এই নাটকের প্ল্যান করি। তার মানে এত সময় তোমরা নাটক করছিলে? হ্যাঁ ভাইয়া, আমরা নাটক করছি শুধুমাত্র সবার ভুল ধারণা ভাঙানোর জন্য। আর আমি জানি তুই ভাবিকে ভালোবেসে ফেলেছিস। তোর মুখের দিকে তাকাতে পারছিলাম না। আমি তোর বোন হয়ে তোকে কষ্টে দেখতে পারছিলাম না ভাইয়া। নীরব গিয়ে তুলিকে জড়িয়ে ধরে কেঁদে দিল আর বলল, সত্যি তুই আজ আমার বোনের মতো কাজ করছিস। তোর ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। এই বুদ্ধিটা কিন্তু আমার ঘটে ছিল না, সবটাই আবিরের বুদ্ধি। সুতরাং সমস্ত ক্রেডিট ওকে দাও ভাইয়া। নীরবকে আবিরের হাত ধরে ধন্যবাদ জানাল। আবির বলল, ধন্যবাদ জানাতে হবে না ভাইয়া, এই বাড়িতে আসার আগে আমরা মিনা ভাবিকেও নিয়ে এসেছি। ভাবি বাইরে আছে, তাকে গিয়ে নিয়ে আসুন। ও আবির, তুমি আজ আমার নিজের পেটের ভাইয়ের মতো কাজ করছো। আমি সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকবো। এরপর নীরব বাহিরে গিয়ে মিনাকে ভিতরে নিয়ে আসলো। নীরবের দাদিরও ভুল ভাঙলো, সে মিনার কাছ থেকে ক্ষমা চাইলো। নাত বউ, তুই আমাকে ক্ষমা করে দিস, আমি তোকে ভুল বুঝেছিলাম। তুমি না আমার দাদি, তোমার উপর কোনো অভিযোগ নেই আমার। তুমি শুধু আমাকে দোয়া করো আমি যেন তোমাদের পরিবারটাকে এক সুতোয় বেঁধে রাখতে পারি। দোয়া করি নাত বউ, তোর মনের আশা যেন পূরণ হয়। হয়েছে বুড়ি, তুমি আমার বউটাকে অনেক কষ্ট দিয়েছো, এবার মিনাকে আমার জন্য ছেড়ে দাও। তোমার জন্য আমার বউটাকে 1টা মাস কাছে পাইনি। সি সি সি, কি লজ্জা কি লজ্জা, বাড়ির সবার সামনে কি সব বলে। আমার দাদি তোমার আর আমার বেডরুমের প্রাইভেট ব্যাপারটা সবার সামনে উন্মুক্ত করতে পারে, আর আমি বলেই দোষ? নীরবের কথা শুনে সবাই মুখ টিপে টিপে হাসা শুরু করলো।